ছাত্রী, তোমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি তোমাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের সাজেশন নিয়ে এসেছি। খুব অল্প প্রশ্ন পড়ে তোমরা এখান থেকে সম্পূর্ণ প্রশ্ন কমন পাবে এই প্রতিশ্রুতি আমি তোমাদের দিচ্ছি, এবং পরীক্ষা দেওয়ার পর তোমরা বুঝতে পারবে যে কেমন কমন এসেছে। তোমরা শুধু আমার ওপর ভরসা রাখো এবং আমি যেগুলো বলছি সামনে একটি খাতা পেন নিয়ে বসে প্রশ্নগুলো টুকে নাও। তো আমি প্রথমে বলছি এডুকেশন গ্রুপ এ। এই গ্রুপ এ থেকে মান 8-এর দুটো প্রশ্ন লিখতে হবে, 8 দুগুণ 16। মোট 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম অধ্যায় থেকে কমপক্ষে একটি অথবা সর্বাধিক 2টি প্রশ্নও আসতে পারে। আর তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক আসবে। তাহলে আমরা প্রথমে চলে আসি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শিখন। এই প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই। প্রথম প্রশ্ন হচ্ছে প্রেষণা বা প্রেষণ ক্রিয়া কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটার পাশে 3টা স্টার করে রাখতে পারো। আবার বলছি, প্রেষণা বা প্রেষণ ক্রিয়া কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। 3টা স্টার অবশ্যই সাথে করে রাখবে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে এডুকেশনের সাজেশন দাও, এবং অন্যান্য বিষয়ের সাজেশনগুলো আমি রেডি করছি। গতকাল রাতেই আমি তোমাদের জন্য এডুকেশনের নোটগুলো তৈরি করেছি এবং প্রশ্ন কোনগুলো আসবে সেগুলো তৈরি করেছি। আমার প্রতিটা এবার আগামীকালকেই আমি সম্ভবত দর্শন এবং সংস্কৃত সাজেশনও রেডি করছি। একটু সময় লাগবে, তবে আমি খুব শীঘ্রই তোমাদেরকে সেগুলো দিয়ে দেব। তো আমাদের প্রথম প্রশ্নটা গেল, এবার আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় প্রশ্ন। আশা করি তোমরা প্রথম প্রশ্নটা সবার প্রস্তুত আছে। তোমাদের যারা শিক্ষক মহাশয় ছিল তারা তোমাদের প্রথম প্রশ্নটি খুব সুন্দর করে করিয়ে দিয়েছে। এই যে প্রশ্নগুলো, এগুলো তোমরা শুধু পড়লেই হবে না, এগুলি পড়ার সাথে সাথে বাড়িতে ভালোভাবে লিখে প্র্যাকটিস করবে। এবং এখনও যে কটা দিন আমাদের হাতে আছে সেই কটা দিনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতে হবে, যেন পরীক্ষাতে পুরো নম্বর তুলতে পারো। এডুকেশনে এর আগেও যারা পরীক্ষা দিয়েছে 80-তে 80 বা 90 এরকম নাম্বার তারা তুলতে পেরেছে। যাই হোক, আর বেশি কথা বলবো না, দ্বিতীয় প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তাহলে এই আগ্রহ সম্পর্কে তোমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বলবো, ক্ষমতা কাকে বলে? থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো। অর্থাৎ ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিতে হবে এই থাস্টনের বহু উপাদান তত্ত্বটি। প্রথমে সংজ্ঞা দিয়ে দিতে হবে ক্ষমতা কাকে বলে, তারপর এটা 3টা স্টার করে রাখো। খুব সম্ভাবনা রয়েছে এবারের পরীক্ষায় আসার জন্য। তাহলে 3টা প্রশ্ন আমরা বললাম, ছবিটা তো তোমরা বইয়ে পেয়ে যাবে অথবা নিজেরা তোমাদের শিক্ষকের কাছ থেকে প্র্যাকটিস করবে। চতুর্থ প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এটা নাম্বার থাকবে এরকম 2 + 6 = 8। এটাও 3টা স্টার করে রাখো, এটাও পরীক্ষায় পাবে। আবার বলছি, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তাহলে 4 নম্বর প্রশ্ন হলো। এই 4 নম্বর প্রশ্নটাকেও আমি স্টার করে রাখতে বলেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এবার আমরা ধীরে ধীরে তারপরের প্রশ্ন আসব। তো এই যে সময়টা আছে, এই সময়টাকে কিন্তু কোনোভাবেই নষ্ট করবে না। খুব ভালো করে এই সময়টায় পড়াশোনা করবে এবং কাজে লাগাবে। আর তোমাদের আশা রাখি এই প্রশ্নগুলো আগে থেকেই পড়ে মুখস্থ করা আছে, কোনো অসুবিধা হওয়ার তেমন কথা নয়। যাই হোক, আমরা 5 নম্বর প্রশ্ন আসব।
5 নম্বর প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই 6 নম্বর প্রশ্নটি, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। তোমরা এটাকে 3টা স্টার করে রাখতে পারো। যে প্রশ্নগুলোকে স্টার দিচ্ছি সেগুলো সব থেকে বেশি আসার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে আবার বলছি, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য আলোচনা করো। এগুলো পয়েন্টস করে করে করবে, পার্থক্যগুলোকে প্রতিটা সুন্দরভাবে অন্তত 8 থেকে 9টা পার্থক্য দেখানোর চেষ্টা করবে, যেহেতু আমরা জানি 8 নম্বরের প্রশ্ন মান 8-এ, তো পার্থক্যগুলো সুন্দর করে লিখবে। যাই হোক, এবার আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসব। দ্বিতীয় অধ্যায় নাম শিখন কৌশল। এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। নাম্বার হচ্ছে 2+6। তাহলে প্রথমে একটা পয়েন্টস করে নেবে স্কিনার বক্স, তারপর পরীক্ষা পয়েন্টস করবে, পরীক্ষা পয়েন্টস করে লিখবে। বেশি বড় হয়ে গেলে লেখাটাকে 2-3টা প্যারাতে ভাগ করে তোমরা লিখতে পারবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাবো এবং লাস্টে অবশ্যই একটা সিদ্ধান্ত, ওটা লেখার পর একটা সিদ্ধান্তে উপনীত হয়ে সেই সিদ্ধান্তটা দিয়ে দেবে। 2 নম্বর প্রশ্ন আসবো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে গুরুত্বগুলো দিতে হবে। তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে চলে আসবো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্বগুলি আলোচনা করো। বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো, একই জিনিস। তো প্রথমে পয়েন্টস করে নেবে অন্তর্দৃষ্টিমূলক শিখন, তারপর পয়েন্টস করবে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য। এই পয়েন্টসের ভিতরে আবার সাব পয়েন্টস 1, 2, 3, 4 করে পরপর করতে থাকবে। তো এই যে প্রশ্নগুলো বলছি, এগুলো আজকে থেকে তোমরা অভ্যাস করো। খুব বেশি সময় লাগবে না, প্রথম 2টা চ্যাপ্টারে একটু বেশি পড়তে হবে। তারপরের অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের খুব অল্প পরিমাণ প্রশ্ন দেব, যেগুলি খুব সহজেই এবং অল্প সময়ে তোমরা তৈরি করতে পারবে। যাই হোক, এবার আমরা 3য় অধ্যায়ে চলে আসব। 3য় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে একটি অঙ্ক আসবে। তো এখান থেকে যে প্রশ্নটা পড়বে, গড় বা মিন, মধ্যম মান, মিডিয়ান, কল্পিত গড়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সংজ্ঞা দাও, মানে কাকে বলে, প্রত্যেকটা পয়েন্টস করে। আর বলবো মিন, মিডিয়ান, মোড নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে তোমরা সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। অঙ্কগুলোর মধ্যে থেকে একটি অঙ্ক আসবে। এই গেল আমাদের গ্রুপ এ। এবার আমরা চলে আসবো গ্রুপ বি। গ্রুপ বিতে 8×2 = 16, অর্থাৎ 8-এর 2টি প্রশ্ন, মোট 3টা প্রশ্ন আসবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এবার 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায়ের নামটা লিখে নাও, ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে প্রবল, ধরে নাও প্রশ্ন আসছেই। প্রথম প্রশ্ন, সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে সমসুযোগ পয়েন্টস করবে, তারপর শিক্ষায় সমসুযোগের ধারণা পয়েন্টস করবে 1, 2, 3, 4 করে, এরকম ক্রমান্বয়ে তোমরা 9টা পয়েন্টস করবে। এই একটা প্রশ্ন বললে এই অধ্যায় থেকে 1 এটাই প্রশ্ন আসবে, আমি তোমাদের বললাম, মিলিয়ে নিও। এবার 5ম অধ্যায় চলে আসি। 5ম অধ্যায় নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে সুপারিশ, সেই সুপারিশগুলি আলোচনা করো। অথবা দিয়ে ঘুরিয়ে দিতে পারে, রাধাকৃষ্ণন কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও। অথবা দিয়ে আবার ঘুরিয়ে দিতে পারে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ। আবার অথবা ঘুরিয়ে আসতে পারে, বিশ্ববিদ্যালয় কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। মানে যেভাবেই প্রশ্ন থাকুক না কেন, দেখবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কথাটা থাকবেই। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় কথাটা কিন্তু ওখানে থেকে যাবে। কখনো হয়তো বলবে তোমার
রাধাকৃষ্ণন কমিশন, কখনো বিশ্ববিদ্যালয় কমিশন, যাই বলুক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথাটা ওর সাথে পাবে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, এরাও পয়েন্টস করে ধাপে ধাপে প্রত্যেকটা লিখবে। এবং তারপর আমরা এটা হয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের তো এডুকেশনে অনেকগুলো অধ্যায় রয়েছে, তাই খুব বেশি প্রশ্ন দেব না, অল্প পড়ে তোমরা কমন পাবে সেই প্রতিশ্রুতি দিলাম। আমরা এবার পরের চ্যাপ্টার চলে আসবো, মানে এই অধ্যায় থেকে কিন্তু একটাই প্রশ্ন দিলাম, আবার এটাই আসবে যদি এই অধ্যায় থেকে আসে, অন্য কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন, এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এই ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন বলছি, মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। তাহলে সপ্ত প্রবাহ যে ধারণা রয়েছে, এই সপ্ত প্রবাহের ধারণাটি খুব সুন্দর করে তোমরা তুলে ধরবে। এবং তারপরে এই সপ্ত প্রবাহ পয়েন্টসটা যখন করবে লিখবে সপ্ত প্রবাহের নীতি। তোমরা তখন সপ্ত প্রবাহের ধারণা লিখবে না, নীতি। সপ্ত প্রবাহের নীতি কোলন্ডাস দিয়ে একটা আন্ডারলাইন বেশ সুন্দর করে, বেশ কালিটা চেঞ্জ করবে পয়েন্টস করার সময় করে দেখাবে, যেন খাতাটা খুব বেশি আকর্ষণীয় হয়। মানে তোমার পরিচয় তো ওখানে তোমার খাতাটাই হবে। তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসব। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। সম্বন্ধে বা সম্পর্কে, তো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা ছিল আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন। তারপরে আমরা চলে আসব এই অধ্যায় থেকে দুটো প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন আসবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এবার আসবে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নামটা লিখে নাও, কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম, মানে এবছর আসতেও পারে নাও আসতে পারে, আমি যা দেখছি খুব সম্ভাবনা নেই খুব একটা, তবু তোমরা দেখে রেখো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। প্রশ্নটা কি? কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্নতে চলে আসবো। এবার এই যে প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। প্রশ্নটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। হয়ে গেল এই অধ্যায়। এবার অষ্টম অধ্যায়ের নাম জাতীয় শিক্ষানীতি। অষ্টম অধ্যায়ের নাম জাতীয় শিক্ষানীতি। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, অর্থাৎ প্রায় এবছর প্রশ্ন আসছেই। প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1996 এর মূল যে সুপারিশ, সেই সুপারিশগুলি আলোচনা করো। আবার বলছি, জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। আবার বলছি, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। সুপারিশগুলি ভালো করে আর পয়েন্টস করে নেবে। অপারেশন ব্ল্যাকবোর্ড পয়েন্টস করে অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি গ্রহণের কারণ, তারপর একটা পয়েন্টস করবে, কারণগুলো লিখবে। তারপর অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য একটা মূল পয়েন্টস করে, তার মধ্যে 1, 2, 3, 4 করে সাব পয়েন্ট করে করে সুন্দর করে নোটটি তোমরা করবে। যদি কারো নোট লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে, আমি সেটাও ব্যবস্থা করে দেব। তারপর এই যে প্রশ্নটা করলে, এটা করার পর এখানে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, তাই এটা ভালো করে দেখবে। এবার আমরা গ্রুপ সিতে চলে আসব। গ্রুপ সিতে মান 4-এর প্রশ্ন থাকে, অর্থাৎ 4 গুণন 1 সমান সমান 4। মোট 2টা প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। নবম অধ্যায়, ভিন্ন চ্যাপ্টারের নাম নবম অধ্যায়, ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। আবার বলছি, এখান থেকে কিন্তু মান 8-এর নয়, মান 4-এর প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, ব্রেইলি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? এই দৃষ্টিহীন শিশুদের উদ্দেশ্যগুলো ভালো করে দেখবে, ব্রেইলটাও আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তো এই যে প্রশ্নগুলো, এখানে তো 4 প্রশ্ন, তাই খুব বেশি তোমাদের পড়তে হবে না, মোটামুটি 3টি প্রশ্ন পড়ো ভালো করে। তৃতীয় প্রশ্নটা হচ্ছে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। মানে অন্ধ শিশু যারা, তাদেরকে কিভাবে কোন পদ্ধতিতে শেখানো হয় সেই পদ্ধতিটা সংক্ষেপে আলোচনা করো বা বর্ণনা করো, একই বিষয়। এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পাবেই, গ্যারেন্টি থাকলো। এবার আসবো আমরা দশম অধ্যায়। দশম অধ্যায়ের নাম প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কনফার্ম, 100% থাকলো। এখান থেকে তোমরা যে প্রশ্নটি প্রথমে দেখবে, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। এটা প্রথম প্রশ্ন এই অধ্যায়ের। আবার বলছি, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া 2টি পদক্ষেপ আলোচনা করতে বলা হবে। দ্বিতীয় প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য। সর্বশিক্ষা যে অভিযানটা হয়েছে, এই সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য তোমাকে সুন্দর করে 4টা পয়েন্টস করে করে লিখবে, তাহলে পয়েন্টস করলে নম্বরটা বেশি পাওয়া যাবে। যত বেশি পয়েন্টস করবে এবং ভিতরের জিনিসগুলো সুন্দর করে আলোচনা করবে, মূল বিষয় অযথা বেশি লিখতে হবে না, কিন্তু মূল বিষয়টাকে ছুঁয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। বাস হয়ে গেল 3টা প্রশ্ন। এই 3টার মধ্যে একটা প্রশ্ন আসবে, গ্যারেন্টি থাকলো। এবার আমরা গ্রুপ ডি তে চলে আসছি। এই যে এখানে গ্রুপ সি এর আমরা 2টো অধ্যায় বললাম। 2টো অধ্যায়ের মধ্যে তোমরা যে কোনো একটা অধ্যায় ভালো করে করবে। 2টো অধ্যায় করতে হবে না, একটা অধ্যায় করলেই যথেষ্ট, কারণ 2টো অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে। তোমাদের যে কোনো একটি অধ্যায় করতে হবে, তো তোমরা যে কোনো একটি প্রশ্ন যেহেতু করতে হবে, একটি অধ্যায় করলে যথেষ্ট। এবং 3টা করে প্রশ্ন দিয়েছি, 3টা করে প্রশ্নের মধ্যেই কমন থাকবে। গ্রুপ ডি মোট 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো একটি অধ্যায়ের প্রশ্ন করলেই হবে। আমি 2টো অধ্যায় তোমাদের বলে দেবো, তোমাদের যার যে অধ্যায় সোজা লাগে যে কোনো একটি অধ্যায় তোমরা পড়বে। আমি প্রথমে আসছি একাদশ অধ্যায়, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। প্রথম প্রশ্ন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? একত্রে বসবাসের শিক্ষাটা খুব ভালো করে তোমরা পড়বে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষা। এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ মানুষ হয়ে উঠতে গেলে বিদ্যালয়ের যে ভূমিকা আছে সেটা। তৃতীয় প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মানে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বাস এই 3টি প্রশ্ন করলেই হয়ে যাবে এই অধ্যায় থেকে। যারা ভাববে এই অধ্যায়টা আমরা করবো না, তারা দ্বাদশ অধ্যায় করবে, আর যারা দ্বাদশ করবে তাদের একাদশ করার দরকার নেই। তো দ্বাদশ অধ্যায়, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? কোশ্চেন চিহ্ন পরিসাথে। শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্নে চলে আসবো আমরা, কারণ 3টা করে প্রশ্ন দিচ্ছি, খুব বেশি দেবো না যেহেতু তোমাদের হাতে সময় নেই। আচ্ছা, দরকার নেই, তার তোমরা এই অধ্যায় থেকে 2টো প্রশ্নই করাবে, কারণ তোমাদের গ্যারেন্টি দিলাম 100% যে 2টার মধ্যেই আসবে। এই যে সাজেশনটা দিলাম তোমরা এটাকে লক্ষ্য করো। আর এমসিকিউ এসএকিউ এর জন্য বলবো, কোনো টেস্ট পেপার কেন কোনো কিছু তোমাদের দেখতে হবে না। তোমরা বিগত 2015 থেকে 2024 পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে, 24টা বাদ দিয়ে অর্থাৎ বাকি সময়ের প্রশ্নপত্রগুলোকে তোমরা যদি উত্তর সহ ভালো করে দেখে নাও, তোমরা ওখান থেকেই সমস্ত এমসিকিউ এসএকিউ কমন পাবে। ঠিক আছে, আজ এই অবধি। পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে, এবং পরীক্ষা দেওয়ার পর তোমরা কেমন পরীক্ষা দিলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কারো কোনো উত্তর যদি প্রয়োজন পড়ে সেটাও আমাকে জানাবে, আমি তোমাদের পাঠিয়ে দেবো।